আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব কিভাবে কোনো একটি লেনদেনকে কারণ সহ অর্থাৎ A ইকুয়াল টু L প্লাস ওই হিসাব সমীকরণের উপর ভিত্তি করে বা প্রভাব দেখানো যায়। চলুন দেখে আসি কিভাবে এই কারণ সহ ব্যাখ্যাটি করা যায়। এই প্রশ্নটির সমাধান করানোর জন্য আমাদের যে ছকটি প্রয়োজন তা হচ্ছে এইটি। আমি এখানে লিখেছি তারিখ, লেনদেন কিনা এবং A ইকুয়াল টু L প্লাস ওই কারণ সহ ব্যাখ্যা। চলুন এবার আমরা আমাদের প্রশ্নটি দেখে আসি, যেখানে বলা হয়েছে জুনের 5 তারিখে কামালের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, যার 40% নগদে পরিশোধ করা হয়েছে। অর্থাৎ কামালের নিকট বা কামাল যখন পণ্যটি ক্রয় করতে আসে তখন তাকে 10,000 টাকার পণ্য দেওয়া হয় ঠিকই, কিন্তু সে পুরোপুরি টাকা পরিশোধ করেনি, সে শুধু নগদে পরিশোধ করেছে 40%। অর্থাৎ 10,000 টাকার 40% হচ্ছে কি সে নগদে তৎক্ষণাৎ দিয়ে দেয় এবং বাকি যে 60% রয়েছে তা এখনো দেয়নি। অর্থাৎ সে কিছু অংশ ধারে করেছে এবং কিছু অংশ নগদে করেছে। যখন আমাদের সাথে আমরা যখন বিক্রয় করি তখন আমাদের আয় বৃদ্ধি পায়, আর আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। আমরা যখন মালিকানা সত্ত্বের উপাদানগুলোকে সাজাই তখন আমরা এভাবে লিখে থাকি: ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। আর এই দুটোর আগে আমরা সাধারণত মাইনাস দেই, কেননা এই দুটো যখন বা কোনো লেনদেনে সংগঠিত হয় মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। কিন্তু রেভিনিউ এবং ক্যাপিটাল অর্থাৎ মূলধন এবং আয়ের ক্ষেত্রে আমরা এখানে প্লাস দিই, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখানে যেহেতু বিক্রয় করেছে এবং বিক্রয় করলে আয় হয় অর্থাৎ রেভিনিউ হয়, এর আগে প্লাস অর্থাৎ মালিকানা সত্ত্বে একটি উপাদান হচ্ছে কি ইকুয়াল টু এল প্লাস ওই এর বৃদ্ধি পায়, অর্থাৎ ওই বৃদ্ধি পায়। এবং যখন বিক্রি করা হয় তখন নগদ 40% নগদ পায়, যা হচ্ছে কি আমাদের সম্পদ, অর্থাৎ এও বৃদ্ধি পায়। এবং বাকি যে 60% ওইটাকে আমরা বলে থাকি প্রাপ্য হিসাব বা দেনাদান। আর এই প্রাপ্য হিসাব হচ্ছে কি আমাদের অন্য একটি সম্পদ, অর্থাৎ নগদ এবং প্রাপ্য হিসাব উভয় দুটি হচ্ছে কি সম্পদ। আর এই দুটি সম্পদ বিক্রয় করার আগে ছিল না। এখন যেহেতু ওই লোকটি ক্রয় করেছে বা বিক্রয় করেছে ওই লোকের কাছে, তাই হচ্ছে কি আমরা উনি নগদে কিছু টাকা দিয়েছে এবং প্রাপ্য হিসাব এখন কি ওনার কাছে আমাদের টাকা জমা আছে। তাই আমাদের এই সম্পদ দুটো আগে ছিল না, এখন আছে। তাই হচ্ছে কি আমরা এই দুটোকে আমরা বৃদ্ধি দেখাতে পারি, অর্থাৎ এ বৃদ্ধি বলতে পারি। চলুন দেখি কিভাবে লিখি। এখানে আমি লিখেছি ধারে ও নগদে বিক্রয় করায় এ ইকুয়াল টু এল প্লাস ওই হিসাব সমীকরণের সম্পদ এ এবং মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে জুনের 15 তারিখ 3 মাসের ভাড়া প্রদান 12,000 টাকা। আমরা সাধারণত 1 মাসের করে ভাড়া প্রদান করা থাকি, কিন্তু এখানে বলা হয়েছে 3 মাসের একসাথে প্রদান করা হয়েছে। অর্থাৎ বর্তমান মাস থেকে 3 মাস, অর্থাৎ অতিরিক্ত 3 মাসের ভাড়া প্রদান করা হয়েছে অগ্রিম। আর ভাড়া হচ্ছে কি একটি ব্যয় হিসেবে আমরা জানি, যখন ব্যয় অগ্রিম হয় তখন ওটাকে আমরা সম্পদ বলে থাকি। আর এই 3 মাসের ভাড়া হচ্ছে কি এখন আমাদের জন্য সম্পদ। আর এই সম্পদটি যখন প্রদান করা হয় অর্থাৎ নগদে প্রদান করা হয়, নগদ হচ্ছে কি আমাদের জন্য একটি সম্পদ। তাহলে ভাড়া একটি অগ্রিম ভাড়া একটি সম্পদ, নগদান একটি সম্পদ। অগ্রিম ভাড়া যখন আগে ছিল না, এখন যেহেতু দেওয়া হয়েছে অর্থাৎ অগ্রিম ভাড়া এখানে বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পায়। এবং এই অগ্রিম ভাড়াটাকে বানানোর জন্য নগদ প্রদান করা হয়, যা নগদনা হচ্ছে কি একটি সম্পদ। আর এই সম্পদটি হচ্ছে কি হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা নগদান নামক হচ্ছে কি সম্পদ বৃদ্ধি পায়। চলুন আমরা দেই যে সম্পদ, তাহলে হচ্ছে কি একবার সম্পদ বৃদ্ধি পায় এবং হচ্ছে কি একবার সম্পদ হ্রাস পায়। চলুন এটা আমরা লিখি।
এখানে আমি লিখেছি 3 মাসের ভাড়া প্রদান করায় A = L + OE হিসাব সমীকরণের সম্পদ A বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। আমি দুটো ভিন্ন আলাদা আলাদা করে না লিখে এখানে লিখে দিয়েছি সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে জুনের 20 তারিখে ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করা হলো। ওই যে আমরা জুনের 5 তারিখে একটি লেনদেন পেয়েছিলাম, যেখানে অর্থাৎ আমাদের যে প্রথম লেনদেনটি, এখানে বলা হয়েছিল যে কামালের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, যার 40% নগদে, অর্থাৎ 40% আদায় হয়ে গেছে, আদায় হয়নি হচ্ছে কি 60%, অর্থাৎ 10,000-এর 60% কতটুকু আমরা দেখে আসি, যা হচ্ছে 6,000 টাকা। 10,000-এর অর্থাৎ এই 60%-এর মধ্যে অর্থাৎ 6,000 টাকার মধ্যে যার 10% অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে, অর্থাৎ 10,000 টাকা আমাদের, আমরা কি এই 6,000 টাকার 10% হচ্ছে কি আমরা পাবো না। তাহলে এটা কিভাবে আমাদের হিসাব সমীকরণে প্রভাবিত করে, চলুন আগে আমরা একটু ব্যাখ্যাভাবে জেনে আসি। দেখুন, আমাদের যখন 6,000 টাকা আমরা পেতাম, অর্থাৎ ওই ধারে বিক্রয়ের সময় আমরা 6,000 টাকা পাইনি, আমরা আমাদের পাওয়ার কথা, কিন্তু এখানে বলছে যে 6,000 টাকার 10% হচ্ছে কি আমরা পাবো না, যা হচ্ছে কি আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতিতে রাখতে হবে, অর্থাৎ 6,000 টাকার 10% হচ্ছে আমাদের 600 টাকা। এই 600 টাকা হচ্ছে কি আমরা পাবো না। আর আমি ওখানে ওই সময় বলেছিলাম যে ধারে যখন বিক্রয় করা হয় তখন প্রাপ্য হিসাব বা দেনাদার নামক একটি সম্পদ সৃষ্টি হয়, যা হচ্ছে কি এখানে 6,000 টাকার সম্পদ সৃষ্টি হয়েছিল, এখান থেকে হচ্ছে কি আমরা 6,000 টাকা পাবো না। আর যখন আমাদের থেকে সম্পদ থেকে আমাদের টাকা কমে যাবে, ওটাকে আমরা ব্যয় বলে থাকি। তাহলে হচ্ছে কি এই 6,000 টাকা হচ্ছে কি আমাদের জন্য ব্যয়, যাকে আমরা হিসাব শ্রেণীতে বলে থাকি কুঋণ। যখন দেনাদারের থেকে আমরা কিছু টাকা না পাওয়ার প্রত্যাশা করি, ওটাকে আমরা ব্যয় বলে থাকি, আর এই ব্যয়টার নাম হচ্ছে কি কুঋণ হিসাব। আর আমরা সাধারণত দেনাদারের একটি বা সম্পদের একটি বিপরীত হিসাব আনার চেষ্টা করি, যাকে আমরা বলি কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতির সিনোনিমি হচ্ছে কি একটি অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে কুঋণ নামক ব্যয় বৃদ্ধি পায়, আর আমি বলেছিলাম যে ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, কেননা আমি এই অংশটিতে এই জায়গাটিতে লিখেছিলাম যে ড্রয়িংসের আগে মাইনাস আর এক্সপেন্সের আগেও মাইনাস, যখন ব্যয় সংগঠিত হয় তার আগে যেহেতু মাইনাস, আমাদের মালিকানা সত্ত্ব কমে যায়। এখানে একটি কুঋণ নামক ব্যয় সংগঠিত হয়েছে, যখন হচ্ছে কি 6,000 টাকা আমরা পাবো না। আর আরেকদিকে কুঋণ সঞ্চিতি, যা হচ্ছে কি সম্পদের বিপরীত, অর্থাৎ সম্পদ বললে আমরা সাধারণত ধরে নিই যেটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যদি কুঋণ সঞ্চিতি বা এই ধরনের কিছু সঞ্চিতির কথা বলে তখন আমরা ধরে নেই যে সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব হ্রাস এবং সম্পদ হ্রাস। চলুন ব্যাখ্যাতে কিভাবে। আশা করি আপনারা এই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।